আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই মেয়ে, তুই খাবি কিনা বল। না। তখন আমি এক হাতে ওর মুখ টিপে ধরে আরেক হাতে খাবার ঢুকিয়ে দেই। তখনও বাধ্য হয়ে খাবারটা খেলো। তারপর আমি ওকে ওষুধ খাওয়ানোর পর সে ঘুমিয়ে পড়ে। তখন আমি চেয়ারে বসেই ঘুমিয়ে পড়ি। সকালে আমার ঘুম ভাঙে কারো ধাক্কাতে। চোখ খুলে দেখি আঁখি বেডে নেই। আমি ঘাড় ফিরিয়ে দেখি পুলিশ। মিস্টার আশিক, আপনাকে একবার আমাদের সাথে থানায় যেতে হবে। কিন্তু কেন? আপনার বিরুদ্ধে একটি মেয়ে ধর্ষণের অভিযোগ করেছে। আমার বুঝতে বাকি রইল না এটা আঁখির কাজ। এরপর আমি পুলিশের সাথে থানায় পৌঁছালাম। গিয়ে দেখি আমার পুরো পরিবার আর আঁখির বাবা সেখানে বসে আছে। তখন আমার বাবা আমাকে দেখে আমার কাছে এসে জিজ্ঞাসা করলো, মেয়েটা যা যা বলছে তা কি সত্যি? মাথা নিচু করে হ্যাঁ জানান দিলাম। তখনই আমার বাবা চর বসিয়ে দিলেন। তারপর লাঠি এনে ইচ্ছে মতো পিটাতে লাগলেন। পুলিশের কিছু লোক এসে বাবাকে আটকালো। আমি সেইভাবেই দাঁড়িয়ে আছি। জানি এখন আমার কথা কেউ শুনবে না। তুই আমার ছেলে হয়ে এমন কাজটা কি করে করলি? তোর জন্য সমাজে মুখ দেখাতে পারবো না। তোকে জন্মের আগে মেরে ফেলা উচিত ছিল, তাহলে আজ আমার বংশের এত বড় দাগ লাগতো না। তোকে আমার নিজের ছেলে বলেও পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। দেখুন, আপনারা এসব ঝগড়া বাদ দিয়ে ভিতরে এসে বসুন, সব কিছু ওখানেই বলা যাবে। দেখুন, পুরো ঘটনাটা এখানে আমরা সকলেই জানি। আর মিস্টার আশিকও তার অপরাধ স্বীকার করে নিয়েছে। এখন আপনাদের কাছে দুইটা রাস্তা আছে। প্রথমত, আপনার ছেলে মেয়ের বিয়ে দিতে পারেন, এতে আপনাদের উভয় পরিবারের জন্যই ভালো হবে। আর দ্বিতীয়টা হলো, আশিকের শাস্তি এখন আপনারাই ঠিক করুন কি করবেন। দুই পরিবার কিছুক্ষণ কথা বলে জানালো তারা বিয়ে করাবে, আর এতে আমিও রাজি। কারণটা তো জানিনি, কিন্তু তখনই আমি নরপশুটাকে বিয়ে করতে পারবো না। আমি বিচার চাই। এর এমন শাস্তি হোক যাতে আর কোনো দিনও এমন কাজ করতে না পারে। কি বলিস মা? এসব তোর জীবনটা নষ্ট হয়ে যাবে, সমাজে তোকে দুচ্ছেই করবে। এতক্ষণ কি কম কিছু হয়েছে বাবা? আঁখির চেহারার অবস্থা দেখে তার বাবা বলল, আমাদের কিছু সময় দিন, আমাদের পরিবারের মধ্যে কিছু কথা বলে নিলে ভালো হতো। তখন অফিসার বলল, ঠিক আছে, আমি আপনাদের 5 দিন সময় দিলাম। এর মধ্যে আপনারা আপনাদের সিদ্ধান্ত জানাবেন। আর ততদিন মিস্টার আশিক আমাদের হেফাজতেই থাকবে। কেমন আছো আশিক? খুব ভালো আছি। বাবা মা আপু তারা কেমন আছে? তুমি তো জানোই তারা কেমন। আচ্ছা, তুমি তো এরকম ছেলে নও, তাহলে এরকম একটা কাজ কি করে করলে? এরপর আমি দুলাভাইকে ওই দিনের সব কথা খুলে বলি। তোমার দিক থেকে বলতে গেলে রাগ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তুমি একটু বেশি করে ফেলছো রাগের মাথায়। আরেকটা কথা, আমি খবর নিয়ে জানতে পেরেছি যে আঁখি বিয়েতে রাজি হয়েছে। তারা সম্ভবত কালই আসবে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই কয়দিনে কি হাল করেছো নিজের। আসলে আমি এতদিন আসতে পারিনি কারণ বাবা কিছুদিন ধরে ঘর থেকে বের হচ্ছেন না, যার কারণে অফিসের সব কিছু আমাকে দেখতে হচ্ছে। এত ব্যস্ততার কারণেই আসতে পারিনি। না না, একদম এমন করে বলো না। তুমি শুধু আমার পরিবারের খেয়াল রেখো, তাতেই আমি খুশি। আচ্ছা, তুমি এখন বাড়িতে চলে যাও, না হলে সবাই চিন্তা করবে। এরপর দুলাভাই চলে যায়। লোকটা খুবই ভালো। পরের দিন আঁখি আর আমার বিয়েটা পুলিশ স্টেশনে হয়। এরপর আমরা বাড়ির দিকে রওনা হই। বাড়িতে পৌঁছে আমি আপু আর মায়ের সাথে কথা বলার অনেক চেষ্টা করি, কিন্তু তারা আমাকে পাশ কাটিয়ে চলে যায়। তারা যেন আমায় সহ্যই করতে পারছে না। আপু শুধু নিয়মের খাতিরে আর দুলাভাইয়ের পিড়াপিড়িতে বাসর ঘরটা সাজিয়ে দিল। সেই সাথে আঁখিকেও বউ সাজানোর দায়িত্ব নিল। তখন বাবা আমার কাঁধে হাত রাখলেন, বললেন, খুব কষ্ট হয়েছে না রে? তোর মাথা এতটা গরম করিস কেন? কতবার বলেছি নিজের রাগের উপর একটু কাবু রাখ। তুই আমার কথা শুনলে তো? বুঝতে পারলাম দুলাভাই বাবাকে সব কিছুই বলেছে। এটা ভেবে আমার খুবই ভালো লেগেছে যে বাবা আর আমার প্রতি রেগে নেই। তখন বাবা বললেন, দেখ, যা হয়েছে সেটা ভুলে যা, জীবনটা এখন নতুন করে শুরু কর। এরপর আমরা খেতে বসলাম। সবাই খাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু আমার পাতে কেউ খাবার বেড়ে দেয়নি। আঁখিকে মা আর আপু খুবই যত্ন করে খাওয়াচ্ছে। আমি অনেক কষ্টে কান্না চেপে চেয়ারে বসে রইলাম। বাবা আর দুলাভাই বিষয়টা খেয়াল করলেন, কিন্তু তারা মা আর আপুর ওপরে
কিছুই বলতে পারবে না। কিছুক্ষণ পর দুলাভাই আমার পাতে ভাত বেড়ে দিলেন। আমি আর পারছি না কান্নাটা চেপে রাখতে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। আমি তখন খাবার টেবিল ছেড়ে সোজা ছাদে চলে এলাম। আমার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। আমি কোনো দিনও এতটা কাঁদিনি। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু ছেলেদের সেই অধিকার নেই। তাদেরকে আড়ালেই কাঁদতে হয়। তারা চাইলেও চিৎকার করতে পারে না। কিছুক্ষণ পর দুলাভাই ছাদে এলেন, কিন্তু আমার এই অবস্থা দেখে কিছু না বলেই চলে গেলেন, নিজেকে কিছুটা স্বাভাবিক করে। এরপর রাত 1টার দিকে আমি আমার রুমে প্রবেশ করলাম। দেখলাম রুমটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে। একসময় আখিকে নিয়ে বাসর ঘরের অনেক স্বপ্নই ছিল আমার, কিন্তু সব কিছু তো আমি নিজে শেষ করে দিয়েছি। এখন আখির সামনে যেতেও আমার দ্বিধা হচ্ছে। তখন আমি ধীরে ধীরে খাটের দিকে এগোলাম। কাছে গিয়ে বুঝতে পারলাম আখি কাঁদতেছে। আমি তার কাঁধে হাত রাখতে যেও রাখতে পারিনি। তখন আখিকে ডাক দিয়ে বললাম, কাঁদছো কেন? এরপর আখি আমার দিকে মুখ তুলে তাকাতেই ভয় পেয়ে গেলাম। এই কি হাল করেছে মেয়েটা! নিজের চেহারাটার এই 4 দিনে একেবারে শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আসলে এতক্ষণ আমি নিজের অপরাধবোধের কারণে আখির দিকে ভালো করে তাকাতেও পারিনি। এতক্ষণ ধরে মেয়েটা নিশ্চয়ই কান্না করছিল, কারণ ওর চোখ দুটি ফুলে গেছে, টকটকে লাল হয়ে গেছে। আমি বললাম, এ কি হাল করেছো তুমি নিজের? আরে এখন তো সব ঠিক হতে যাচ্ছে, এবার একটু হাসো। তখন আখি আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো আর বলল, তোর মতো চরিত্রহীন লম্পটের সাথে আমি থাকতে পারবো না। আমি শুধু আমার বাবার কথা রাখতে তোকে বিয়ে করেছি। দেখো আখি, যা হয়েছে সেটাকে একটা খারাপ স্বপ্ন ভেবে ভুলে যাওয়া যায় না? আমাকে কি ক্ষমা করা যায় না? আমি জানি আমি তোমার অনেক বড় ক্ষতি করে দিয়েছি, কিন্তু এখন তো আর সেসব নিয়ে বসে থাকা চলবে না, তাই না? চলো আমরা জীবনটা নতুনভাবে শুরু করি। আমি কথা দিচ্ছি তোমার সব কিছু আবার ঠিক করে দিব। আখি তখন রাগান্বিত চেহারা নিয়ে চিৎকার করে বলল, তাই নাকি? তুই আমার সব কিছু ঠিক করে দিবি? ঠিক করতে পারবি তো? তুই কি পারবি লোকের মন থেকে আমায় নিয়ে বিচ্ছিরি কথা আছে দূর করতে পারবি? সেগুলো পারবি? আমার বাবা মা ও পরিবারের সম্মান ফিরিয়ে দিতে পারবি? আমার সুন্দর জীবনটা ফিরিয়ে দিতে পারবি কি? আমার দেখা সকল স্বপ্নগুলোকে ফিরিয়ে দিতে, আমার জীবনটা আগের মতো করে দিতে? কি হলো মিস্টার আশিক, কথা বলছেন না কেন? কোনো উত্তর নেই তোর কাছে, তাই না? এখন আমি কি বলতে পারি? এটা তো সত্যি যে আখির সব কিছু আমি ফিরিয়ে দিতে পারবো না। একটা ভুল আমাদের জীবনটা কি করে দিল। তোমার সব কিছু আমি আগের মতো হয়তো করে দিতে পারবো না, কিন্তু আমি কথা দিচ্ছি আমি যতটুকু পারি তোমাকে আবার স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাকে এগুলো বলে লাভ নেই। তোকে খুব ভালো করেই চেনা হয়ে গেছে আমার। বিশ্বাস করো আখি, আমি যেটা করেছি সেটার জন্য আমি সত্যি অনুতপ্ত। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। আমার সামনে এই কুমিরের কান্না করে লাভ নেই। আর বলে দিচ্ছি, আমার কাছে ভুলেও স্বামীর অধিকার ফলাতে আসবি না। অবশ্য তুই তো জোর করে স্বামীর অধিকার আদায় করতে পারবি, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তোর মতো নোংরা পুরুষেরা সব কিছু পারে। চিন্তা করো না, আমি তোমার কাছে কখনো স্বামীর অধিকার ফলাতে আসবো না। যদি পারো এই অমানুষ নোংরা লোকটাকে ক্ষমা করে দিও। বলেই আমি একটা বালিশ আর চাদর নিয়ে সোফায় চলে আসলাম। খুব কষ্ট হচ্ছে আমার, সবাই আমার সাথে এমন বাজে বিহেভ করছে বলে। আরে মানুষ তো মাত্রই ভুল করে, তারা আমাকে আমার এই ভুলের জন্য ক্ষমা করে দিতে পারে না? আখির কথা না হয় ছেড়েই দিলাম, তার সাথে অন্যায় করেছি, এই জন্য আমাকে ক্ষমা করতে হয়তো একটু সময় লাগবে। কিন্তু আপু আর মা কেন আমার সাথে এমন করছে? আগে তো খাবার না খেলে মা আমার পিছনে খাবারের প্লেট নিয়ে দৌড়াতো, আর এখন আমার চোখ দিয়ে শুধু টপ টপ করে পানি পড়ছে। চোখের পানি গিয়ে সোফা ভিজিয়ে দিচ্ছে। আপুও তো প্রতিদিন আমার সাথে ঝগড়া না করলে তার পেটের ভাত হজম হতো না। কই এখন তো আমার সাথে একটাও কথা বলল না। এসব ভাবতে ভাবতেই ভেজা চোখ নিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি। সকালে আমার ঘুম ভাঙল 9:25-এ। কেউই আমাকে ডাকতে এলো না। আকি হয়তো নিচে চলে গেছে। আমিও ওয়াশরুমে ঢুকলাম, ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি সবাই ব্রেকফাস্ট করছে। মা আর আকি
সবাইকে সার্ভ করছে। আমাকে দেখে আপু টেবিল ছেড়ে উঠে গেল। মা আর আকি রান্নাঘরের দিকে চলে গেল। মনটা খারাপ হয়ে গেল। আমাকে দেখে দুলাভাই বলল, আরে শালাবাবু যে, এসো এসো খেয়ে নাও। আমার খাওয়ার ইচ্ছাই চলে গেল। তাই কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যাই। বেরোনোর পর আমার সেই ক্লাবে চলে যাই। সেখানে সবার সাথে কথা বলে মনটা অনেক ভালো হয়ে গেল। সব কিছু প্রায় ভুলেই গেলাম। সারাদিন বন্ধুদের আড্ডা, খাওয়া দাওয়া ও ঘোরাঘুরি করে কাটিয়ে দেই। এখন আমি আর আমার বেস্ট ফ্রেন্ড নিলয় আমাদের প্রিয় জায়গা নদীর পাড়ের টুলটাতে বসে আছি। তখনই, কিরে, তোর মনটা এত খারাপ কেন? কখন থেকে খেয়াল করছি তুই কথা খুবই কম বলছিস। কি হয়েছে? কি আবার কোনো সমস্যা হয়েছে? বন্ধু হয়তো এমনই হয়। শালা ঠিকই বুঝে গেছে আমার মনের কষ্টের কথা। তারপরে বললাম, আরে না, তেমন কিছু না মামা, ছাড় এইসব। তা তোর জিএফের খবর কি? আবারও চাকা দিছে নাকি? নিলয় আমার দিকে রাগি লোক নিয়ে চাইল। না, এবারে কি হয়েছে না জেনে আমাকে ছাড়বে না। তখন আমি সব কিছু ওকে খুলে বলি। আরে মামা, চাপ নিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি ঘড়ির দিকে চেয়ে দেখি 8টা বেজে গেছে। তাই আমি অভ্যাস মতো আপুর জন্য চটপটি আর ফুচকা নিলাম। আগেই বলেছি যে প্রতিদিন আপুর জন্য কিছু না কিছু আমায় নিতে হতো, তাই আজকেও নিলাম। সেই সাথে আখির জন্য নিলাম। তারপর বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি পৌঁছে আমি সোজা আপুর রুমে গিয়ে নক করি। দুলাভাই দরজা খুলল। আরে তুমি সারাদিন কোথায় ছিলে? এসো ভিতরে এসো। আমি ভেতরে গিয়ে বললাম, আপু নে, তোর জন্য এগুলো আনলাম। আপু আমাকে দেখেই মুখ ঘুরিয়ে খাটের অন্য পাশে গিয়ে বসে পড়ল। তখন দুলাভাই বলল, কি হলো, নিচ্ছ না কেন? একটু আগে তো আমাকে বললে এনে দিতে, এখন তো শালাবাবু নিয়ে এলো, নিচ্ছ না কেন? আর আগে তো আশিক একদিন ভুলে গিয়ে এই চটপটি, ফুচকা কিংবা আইসক্রিম না আনলে পুরো বাড়ি মাথায় তুলে নাচতে। আপুর কোনো রিয়াকশন নাই। আমি এগিয়ে গিয়ে বললাম, আপু আমাকে কি ক্ষমা করা যায় না? অ্যাটলিস্ট একটা সুযোগ তো দিবি আমাকে। আরে কথা বলছিস না কেন? গালিও দে, কথা শোনা, কিন্তু প্লিজ এভাবে চুপ করে থাকিস না। আশিক, এগুলো দিয়ে যাও, আমি তোমার আপুকে দিয়ে দিব। এবার চোখ দিয়ে জল পড়তে লাগলো, কিন্তু আমি ভালো করে জানি আপু ওগুলো ছুঁয়ে দেখবে না। এরপর আমি চোখের জল মুছতে মুছতে রুমের দিকে গেলাম। রুমে ঢুকেই দেখলাম আখি কাপড় চেঞ্জ করছে। আখি আমাকে দেখতে পেরে কোনো রকমে নিজের শরীর ঢাকে। লুচ্চা ইতর, তুই কোনোদিনও শুধরাবি না। তুই নক না করে ইচ্ছে করে রুমে ঢুকে গেলি। আখি বিশ্বাস করো, আমি ইচ্ছে করে এটা করিনি। তারপর রুম থেকে বেরিয়ে যাই। কিছুক্ষণ পর আখি দরজা খুলল। আমি ঢুকে ওর হাতে প্যাকেটটা দিলাম। ও প্যাকেটটা নিল, কিন্তু নিয়ে সোজা ডাস্টবিনে ফেলে দিল আর বলল, তোকে না বলেছি তোর আনা কোনো জিনিসই আমি খাবো না, আমার ঘৃণা হয়। আমি কিছু না বলে সোজা ছাদে চলে এলাম। বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট দেখলে মনে হয় গল্পটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা গল্পটা পড়েছেন, আর তাতে করে আমারও পরবর্তী পর্বটা দেওয়ার আগ্রহ বেড়ে যায়।